নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে চলুন এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করা যাক। তো আজকের দিনে যদি দেখেন, এফআইআই মানে বিদেশি যে ইনভেস্টররা তারা 96 কোটি টাকা শেয়ার কিনেছে এবং সেখানে ডিআইআই এরা বিক্রি করেছে 607 কোটি শেয়ার। তো অনেকদিন পর এরকম দেখা গেল যে এফআইআই ভারতীয় মার্কেটে কিনলেও ডিআইআই বিক্রি করে দিয়ে বেরিয়ে গেল। তো এখন অনেক রিটেল ইনভেস্টররা কি করছে, মার্কেটে একটুখানি রিকভারি এলেই এবং তাদের শেয়ারে কিছুটা ভালো পারফরমেন্স দেখা গেলেই সেখান থেকে কিন্তু এক্সিট নিয়ে বেরিয়ে যাচ্ছে। কারণ বিগত 1-1.5 বছর মার্কেট সেরকম ভালো পারফরমেন্স দেখায়নি এবং অনেকের শেয়ারই টপ লেভেল থেকে অনেকটা নিচেই পড়ে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেশের যে বড় বড় ইনভেস্টররা তারাও কিন্তু কিছু কিছু শেয়ার বিক্রি করছে। তবে এফআইআই রা ভারতীয় মার্কেটে ফিরে আসছে, এটা যদিও ভালো ব্যাপার। আর এটা তো গেল ক্যাশ মার্কেটের ব্যাপার। আর যদি ফিউচার এন্ড অপশনের মার্কেটের কথা বলি, তো দেখতে পাচ্ছেন এই ইন্ডেক্স ফিউচারে এই এফআইআই আজকের দিনে 57 কোটি টাকা শেয়ার কিনেছে। এবং স্টক ফিউচারের যদি কথা বলি, তো স্টক ফিউচারেও 427 কোটি টাকা শেয়ার কিনেছে। মানে এফআইআই রা এখনো কিন্তু বুলিশ রয়েছে। এবং আজকের দিনে যদি দেখেন, টানা 5 দিন এফআইআই ভারতীয় মার্কেটে শেয়ার কিনলো। এরপর যদি আমেরিকান মার্কেটের কথা বলি, ডাউ জোন্স এটা সামান্য পজিটিভে ট্রেড করছে, 0.066% উপরে রয়েছে। আর নাসডাক কম্পোজিট কিরকম পারফর্ম করছে, তো নাসডাক কম্পোজিট সামান্য নেগেটিভে রয়েছে, 0.15%। এরপরে যদি এডিআর গুলোর কথা বলি, তো ইনফোসিসের এডিআর এটা 1.03% উপরে রয়েছে। তো ইনফোসিসের শেয়ারে ভালোই পজিটিভ দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আইসিআইসিআই ব্যাংকের শেয়ার এটাও কিছুটা রিকভারি দেখিয়েছে, 0.90% উপরে রয়েছে। উইপ্রোর এডিআর এটা 0.95% আপ। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.27% উপরে রয়েছে। ডক্টর রেড্ডির এটা 0.03% ডাউন, মানে একদম বর্ডারে ট্রেড করছে। এবং জাকরা অনলাইন এটা 2.45% নিচে ট্রেড করছে। আর এরপরে যদি কথা বলি, বর্তমান সময়ের সবথেকে আলোচিত অ্যাসেট এই গোল্ড এবং সিলভারে আজকের দিনে কিন্তু বড় পতন দেখা গেছে। তো যদি এই ইউএসডি হিসাবে দেখেন, এখানে দেখুন গোল্ড এটা এই মুহূর্তে 4.38% নিচে ট্রেড করছে। এবং যদি সিলভারের কথা বলি, এতে এই যে পতন এটা তো আরো বেশি রয়েছে, 6.90%। আর দেখুন বর্তমানে এই সিলভারের প্রতি মানুষের অতটা আগ্রহ না দেখা গেলেও গোল্ডের প্রতি কিন্তু মানুষের অনেক আগ্রহ দেখা যাচ্ছে। বিশেষ করে ভারতীয়রা কিন্তু এখন গোল্ডের প্রতি একটা দারুণ মনোযোগ দিয়েছে। তো এই দীপাবলির সময়ও যে পিওর গোল্ডেজ কয়েন হয় তার যে বাইং সেটা অনেকটাই বেড়েছে। তো এখন কোনোর কারণে এই যে গোল্ড তার প্রাইস বাড়ছিল এবং তারপরে দেখতে পাচ্ছেন ভালোই কিন্তু পতন আসছে। এবং এই টপ লেভেলে কিনে অনেকেই কিন্তু এই জায়গায় ট্র্যাপ হয়ে যাবেন। মানে দেখুন লং টার্মে এই যে গোল্ড সেটা তো আবার উপরে উঠবে, সেখানে কোনো সন্দেহ নেই। কিন্তু শর্ট টার্মে যেমন শেয়ার মার্কেট 1 থেকে 1.5 বছর মানুষকে ভোগালো বা আরো কিছুটা ভোগাতে পারে, সেরকম কিন্তু গোল্ডেও যারা বর্তমানে নিবেশ করছেন তারাও কিন্তু কিছুদিন ভুগতে পারেন। তো অনেকেই আশা করছেন যে গোল্ডের প্রাইসে একটা বড়সড় পতন আসতে পারে। আর এই যে পতন আসতে পারে, অনেক অ্যানালিস্ট মনে করছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই পতনের জন্য দায়ী হবেন। তো কিভাবে ডোনাল্ড ট্রাম্প এই গোল্ডের প্রাইসকে ফেলে দিতে পারেন, সেটা চলুন একটু ভারতীয় মার্কেট থেকে বুঝে নিই। তো যদি দেখেন কিছুদিন আগে এই যে ইন্ডিয়ান রুপি এটা কিন্তু প্রায় 89 এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সেখান থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপি হঠাৎ করে শক্তিশালী হয়েছে, এই 88-র কাছাকাছি নেমে চলে এসেছে। তো কি কারণে এরকমটা হয়েছিল, তো দেখতে পাবেন এই আরবিআই $7.7 বিলিয়ন মার্কেটে বিক্রি করে দিয়েছে। তো আরবিআই কি করে থাকে, এই ডলার কিনে রাখে, কারণ ডলার একটা ফরেক্স রিজার্ভ। তো সেই হিসাবে আরবিআই টাকার বদলে এই যে ডলার সেটা কিনে নেয়। তো আরবিআই যখন বেশি করে ডলার কিনে তখন কি হয়, বাজারে এই যে রুপি সার্কুলেশন সেটা বেড়ে যায়, মানে রুপির পরিমাণ অনেকটাই বেড়ে যায়। আর যেহেতু সাপ্লাই বেড়ে যায়, সেই কারণে এই যে রুপি সেটা দুর্বল হয়ে পড়ে। আর যখন রুপি দুর্বল হয়ে পড়ে তখন আরবিআই কি করে, তাদের আগে রিজার্ভে রাখা যে ডলার গুলো ছিল সেইগুলো বিক্রি করে দেয়। আর কিসের বদলে বিক্রি করে, এই রুপির বদলে বিক্রি করে। মানে আরবিআই এর কাছে অনেক টাকা চলে আসে আর বাজারে টাকার যে সার্কুলেশন সেটা অনেকটাই কমে যায়। আর যেই কারণে এই রুপি অনেকটাই শক্তিশালী হয়ে যায়। তো সেরকমই যদি দেখেন, বর্তমানে ইউএস এর যে ডলার ইন্ডেক্স এটা কিন্তু অনেকটা নিচেই নেমে এসেছে, এই 98.8। তো আগে ইউএস এর ডলার ইন্ডেক্স এই 100 নিচে কিন্তু নামতো না। যদি একটু লম্বা দেখেন, তো চলুন একটু দেখে নিই। এইখানে দেখুন অল খুলে নিয়েছি 2022, এই সময় থেকে কিন্তু এই ডলার এটা এই 100-র উপরেই থাকতো, তারপরে কিন্তু বর্তমানে হঠাৎ করে দুর্বল হয়েছে। তো আমেরিকা কি করছে, আমেরিকার যে রিজার্ভ ব্যাংক রয়েছে তারা এই ডলারের পরিবর্তে এই সোনা কিনে জমা করছে। এবং বাজারে যেহেতু এই ডলারের সার্কুলেশন বেড়ে গেছে, সেই কারণে এই ডলার সেটা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তো এরপরে আমেরিকা কি করতে পারে, তাদের রিজার্ভে থাকা যে গোল্ড সেগুলো ডলারের পরিবর্তে বিক্রি করে দিতে পারে। মানে মার্কেটে এই যে সোনা তার সাপ্লাই অনেকটাই বেড়ে যাবে। তো এরকমটা হলে গোল্ড অনেকটাই ক্র্যাশ করতে পারে। আর ইউএস কেন এতদিন এই গোল্ড জমাচ্ছিল, কারণ দেখতেই পাচ্ছেন ইউএস ডলারের যে চাহিদা সেটাও অনেকটা কমছে এবং তার সঙ্গে সঙ্গে একটা ব্রিক্স কারেন্সি লঞ্চ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সেই কারণে ইউএস বা তাদের যে রিজার্ভ ব্যাংক রয়েছে তারা ডলারের পরিবর্তে এই সোনা কিনে রাখছিল। আর
যেহেতু বর্তমানে দেখতে পাচ্ছেন এই সোনার দাম একদম টপ লেভেলে উঠে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ডলার ইন্ডেক্স অনেকটা নিচেই রয়েছে, সেই কারণে কিন্তু আমেরিকা চাইলে এই গোল্ড বিক্রি করে ডলার কিনে নিতে পারে। আর ইউএস এর কাছে কেন এত ক্ষমতা রয়েছে, যদি গোল্ড রিজার্ভের দিক থেকে দেখেন তাহলে কিন্তু সব থেকে বেশি গোল্ড এই আমেরিকার কাছেই রয়েছে। আমেরিকার কাছে দেখতে পাচ্ছেন 8,133 মেট্রিক টন গোল্ড রয়েছে। আর এরপরের যে দেশটা রয়েছে জার্মানি, এর কাছে কত 3,350, মানে এই আমেরিকারও কিন্তু অর্ধেকের কম রয়েছে এই জার্মানির কাছে। এবং তারপরে আরো কিছু দেশ রয়েছে, দেখতে পাচ্ছেন ইতালি রয়েছে, ফ্রান্স রয়েছে। আর ইন্ডিয়ার কাছে কত রয়েছে এই 900 মেট্রিক টন, মানে আমেরিকার প্রায় 10 ভাগের 1 ভাগ গোল্ড এই ইন্ডিয়ার কাছে রয়েছে। তো এই আমেরিকা যদি বাজারে এখন গোল্ড অনেক ছেড়ে দেয় তাহলে বাজারে গোল্ডের সাপ্লাই অনেক বেড়ে যাবে এবং গোল্ডের প্রাইসেও একটা বড় পতন আসতে পারে। তো যে সম্ভাবনা ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। মানে এই সময় এই গোল্ডে নতুন করে ইনভেস্ট করা কিন্তু খুব একটা উচিত বলে মনে হবে না, কারণ দেখুন বিগত কয়েকদিনে একটা ভালো পরিমাণে রিটার্ন কিন্তু এই গোল্ড তৈরি করে দিয়েছে এবং এর ভ্যালুয়েশনও অনেকটা হাই হয়ে গেছে। তো সেরকমই চর্চা দেখতে পাবেন। ট্রাম্প ড্রোভ আপ দ্য প্রাইস অফ গোল্ড, কুড হি নাও ক্র্যাশ ইট। তো এরকমই অনেক রিপোর্ট কিন্তু দেখতে পাবেন যে ট্রাম্প কি এখন গোল্ডের প্রাইসে ক্যাশ করাতে পারে। দেখুন আমেরিকার কাছে কিন্তু সম্পূর্ণ পাওয়ার রয়েছে এই গোল্ডের যে প্রাইস সেটা ক্র্যাশ করাবার। তো এটা একটা সাধারণ পয়েন্ট ছিল যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে চলুন এই দীপাবলি সিজন নিয়ে কিছু নিউজ কভার করা যাক। তো দেখতে পাচ্ছেন এই দীপাবলি সিজনে সব থেকে বেশি সেলস হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে সেলস সেটা দাঁড়িয়েছে 6.05 লাখ কোটি টাকা। তো সিআইটি এর রিপোর্টে এটা জানা গেছে এবং দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হাইয়েস্ট এভার ফেস্টিভ ট্রেড, মানে এই প্রথম এই কোনো ফেস্টিভ্যাল সিজনে এত বেশি সেলস হলো। তো দেখতে পাচ্ছেন এই স্বদেশি সেন্টিমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে যে জিএসটি রেট কমানো হয়েছে তারপরেই কিন্তু এত বেশি বিক্রি হয়েছে দিওয়ালি সিজনে। এবং তার সঙ্গে সঙ্গে ছোটখাটো যে ব্যবসায়ীরা রয়েছে তাদেরও কিন্তু ভালো পরিমাণে জিনিসপত্র বিক্রি হয়েছে। তো যদি 6.05 লাখ কোটির মধ্যে দেখেন তাহলে এর মধ্যে 5.40 লাখ কোটির গুডস রয়েছে, মানে জিনিসপত্র, এই গাড়ির কথা বলুন, এসি বলুন বা খাবার জিনিসের কথা বলুন, তো এই ধরনের জিনিসগুলো রয়েছে। এবং 65,000 কোটি টাকা রয়েছে সার্ভিস, মানে বিভিন্ন ধরনের আইটি সার্ভিস, তারপর বিভিন্ন রিচার্জের কথা বলুন, মানে যেইগুলো ফিজিক্যাল ফর্মে উপলব্ধ নয় সেই জিনিসগুলো বিক্রি হয়েছে 65,000 কোটি। তো এটা কেন বলছি, মানে জিনিসপত্রের যে বিক্রি সেটা বেড়েছে, মানে মার্কেটে অনেক কোম্পানি রয়েছে যাদের বিভিন্ন গুডস রয়েছে সেগুলো বিক্রি হয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন এই সার্ভিস প্রদানকারী কোম্পানি রয়েছে যেমন আইটি সার্ভিস রয়েছে, তো এগুলোর যে সেলস সেগুলো কিন্তু অনেক বেড়েছে। তো দেখতে পাচ্ছেন 87% কনজিউমার এই ইন্ডিয়ান মেড গুডসকেই কিন্তু প্রেফার করেছে, মানে ইম্পোর্টেড যে জিনিসগুলো রয়েছে, মানে বিদেশ থেকে যে জিনিসগুলো আসে যেমন চায়না থেকে, সেই জিনিসগুলোর যে বিক্রি সেগুলো কিন্তু অনেকটাই কমেছে। দেখতে পাচ্ছেন লিডিং টু এ শার্প ডিক্লাইন ইন ডিমান্ড ফর চাইনিজ আইটেম। এবং যদি শেষ বছরের তুলনায় দেখেন তাহলে ইন্ডিয়া মেড প্রোডাক্টের যে বিক্রি সেটা 25% বেড়েছে। তো আরো যদি কিছু জিনিস দেখেন এই KMF নন্দিনী এদেরও বিক্রি বেড়েছে। তো এটা কি জিনিস, তো দেখতে পাচ্ছেন কর্ণাটকা মিল্ক ফেডারেশন KMF, তো এদের আন্ডারে একটা ব্র্যান্ড রয়েছে এই নন্দিনী, এই ট্রেড নেম, তার আন্ডারে বিভিন্ন জিনিস রয়েছে। দেখতে পাচ্ছেন এই মিল্ক রয়েছে, তারপরে কার্ড, তারপরে ঘি রয়েছে, বাটার, পনির, মানে দুগ্ধ জাতীয় যে দ্রব্য সেগুলোই কিন্তু এই কোম্পানির আন্ডারে রয়েছে। তো এদের যে বিক্রি সেগুলো কিন্তু রেকর্ড হাই হয়েছে। তবে এই কোম্পানিটা শেয়ার মার্কেটে লিস্ট নেই, তো এর বিক্রি থেকে একটা বুঝতে পারবেন কিরকম পরিমাণে সেলস হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা নতুন রেকর্ড করেছে এই বিক্রির দিক থেকে, এই 1100 মেট্রিক টনের মিষ্টি এই ফেস্টিভ সিজনে বিক্রি করেছে। তো যদি দেখেন কোম্পানি 1000 মেট্রিক টনের টার্গেট নিয়ে এগিয়ে চলেছিল, সেখানে কিন্তু 100 মেট্রিক টন আরো বেশি মিষ্টি বিক্রি হয়েছে। এবং যদি রেভিনিউ এর দিক থেকে দেখেন, দেখতে পাচ্ছেন এই যে টোটাল টার্নওভার সেটা হয়েছে 46 কোটি টাকা। তো মানুষ ভালোভাবেই এই যে দিওয়ালি সেটা মানিয়েছে। এবং শেয়ার বাজারের সম্পর্কিত অন্যান্য যদি জিনিসগুলো দেখেন যেমন গাড়ির বিক্রি, তার সঙ্গে সঙ্গে আরো যে অন্যান্য জিনিসগুলো তারও বিক্রি বেড়েছে। যদি শুধুমাত্র টাটা মোটরস এর কথাই বলি, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানি দীপাবলিতে 1 লাখ ডেলিভারি দিয়েছে এবং কোম্পানির যে সেলস সেটা 33% জাম্প দেখিয়েছে। তো কোম্পানির যে স্পোর্ট ইউটিলিটির ভেহিকেল রয়েছে, তারপরে যে এসইউভি রয়েছে, এইগুলো বিক্রি বেড়েছে। দেখতে পাচ্ছেন ইনক্লুডিং ইন নেক্সন, তো নেক্সন গাড়ির যে বিক্রি সেটাও বেড়েছে। তো কোম্পানি আগের বছর ফেস্টিভ সিজনে যতগুলো গাড়ি বিক্রি করেছিল তার থেকে কিন্তু 33% বেশি গাড়ি এই দীপাবলি সিজনে বিক্রি হয়েছে। এবং এর মধ্যে এই যে স্টার পারফর্মার সেটা হচ্ছে এই টাটা নেক্সন। তো দেখতে পাচ্ছেন টাটা নেক্সনের 38,000 গাড়ি বিক্রি হয়েছে। তো যদি দেখেন এর আগে ফেস্টিভ পিরিয়ডের থেকে, যেটা কিন্তু 73% বেশি। তার সঙ্গে সঙ্গে যে টাটা পাঞ্চ এটা বিক্রি হয়েছে 32,000, এখানে 29% গ্রোথ দেখা গেছে। এবং যদি ইভি গাড়ির দিক থেকে বলি তাহলে 10,000-এর বেশি এই যে ইভি গাড়ি সেটা বিক্রি হয়েছে, যেটা প্রিভিয়াস ইয়ারের থেকে 37% বেশি। তো মোটামুটি বুঝতে পারছেন এই দীপাবলি সিজনে গাড়ির যে বিক্রি সেটা অনেকটাই বেড়েছে। তো পরবর্তী কোয়ার্টারলি রেজাল্টে এর যে রেজাল্ট সেটা কিন্তু দেখতে পাবেন। এরপরে আরো কিছু কোম্পানির ব্যাপারে ছোটখাটো খবর আসছে, যেমন এলটিআই মেন্ট্রি। তো কিছুদিন আগেকারই খবর, দেখতে পাচ্ছেন এই মার্চ 16, 2025, তো তখনই এই কোম্পানিটা এই যে নচিকেত দেশপান্ডে এনাকে এই এআই সার্ভিসের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেছিলেন। তো বর্তমানে খবর আসছে তিনি এই হোল টাইম ডিরেক্টর পদ থেকে রিজাইন দিয়ে দিয়েছেন। তো এই কোম্পানির জন্য এটা একটা ছোট ব্যাপার ছিল। তো কোম্পানি
কোম্পানির ভেতরে কোনো গড মিল্কি রয়েছে সেরকম কিন্তু নয়। দেখতে পাচ্ছেন দেশপান্ডে হ্যাজ স্টেপ ডাউন টু এক্সপ্লোর নিউ অপরচুনিটিস, মানে নতুন সুযোগের জন্য অন্য কোনো জায়গায় বেশি মাইনের জন্য তিনি কিন্তু এখানে কাজ ছেড়েছেন। এরপরে একটি কোম্পানি ম্যাঙ্গালোর কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড, এই কোম্পানির জন্য কি খবর আসছে? তো যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, এইখানে একজন ইনভেস্টরের নাম দেখতে পাবেন, এই ডলি খান্না। ইনি একজন বড় ইনভেস্টর। তো এই কোম্পানিতে এনার 3.33% স্টেক ছিল, তো তিনি তার স্টেক বাড়িয়েছেন। তো তিনি এই কোম্পানিতে তার স্টেক 0.66% থেকে 0.70% পর্যন্ত বাড়িয়েছেন। এরপরে একটি ড্রোন সেক্টরে কাজ করা ছোট কোম্পানি দ্রোণাচার্য এরিয়াল ইনোভেশন লিমিটেড, এই কোম্পানির জন্য কি খবর আসছে? তো এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মির তরফ থেকে 2.6 কোটি মূল্যের অর্ডার পেয়েছে। তো যেখানে কোম্পানিটা 500 খানা অ্যাডভান্স ড্রোন তৈরি করবে। তো এর ফলে ইন্ডিয়ার যে ডিফেন্স টেক ক্যাপাবিলিটি সেটা বাড়বে, এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি এই ইন্ডিয়ান ড্রোন ইকোসিস্টেমের মধ্যে একটা ভালো জায়গাও কিন্তু তৈরি করছে। আর এরপরে যদি রিয়েল এস্টেটের কথা বলি, তো এই রিয়েল এস্টেট সেক্টর এটা তো ভালো পারফরমেন্সই দেখাচ্ছে। এই রিয়েল এস্টেটের যে বিক্রি সেটাও অনেক বাড়ছে। তো যদি আজকেরই রিপোর্ট দেখেন, দেখতে পাচ্ছেন এই হায়দ্রাবাদ, তার সঙ্গে সঙ্গে বেঙ্গালুরু, চেন্নাই, এগুলোতে এই রেসিডেন্সিয়াল প্রপার্টির মধ্যে এই যে বিক্রি সেটা 47% বেড়েছে। তো দেখতে পাচ্ছেন প্রায় 38,644টা এই রেসিডেন্সিয়াল প্রপার্টি বিক্রি হয়েছে। তো এগুলো রিয়েল এস্টেট সেক্টরে কাজ করা কোম্পানিগুলোর জন্য পজিটিভ ব্যাপার। আর এরপরে চলুন কিছু ইকোনমিক ডেটা দেখে নিই। তো এই যে আইএনআর ডলারের এগেনস্টে এখন 88 নিচেই চলছে। আর গোল্ডের দাম কি বলছে? তো গোল্ড টপ লেভেল থেকে অনেকটাই পড়েছে, এখন 1,28,000 চলছে। তো এটা এমসিএক্স এর প্রাইস। আর বিটকয়েন কি বলছে? বিটকয়েন এখন $1,10,125 ট্রেড করছে। আর এরপর যদি ক্রুড অয়েল বলি, তো ক্রুড অয়েল এটা তো নিয়মিতই পড়ছে। দেখতে পাচ্ছেন ডব্লিউটিআই ক্রুড এটা 0.71% ডাউন হয়েছে, এবং ব্রেন্ট ক্রুড এটা 0.56% ডাউন। তো যেভাবে এগোচ্ছে এই ব্রেন্ট ক্রুড, এটা কিন্তু 60-এর নিচেও নেমে আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই ন্যাচারাল গ্যাস, এটা 1.68% বেড়েছে। তো ফরেন যে কান্ট্রি গুলো রয়েছে যেখানে ন্যাচারাল গ্যাস ব্যবহার করা হয়, সেখানে গ্যাসের দাম বেড়েছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে নেবো। তো ডাউ জোন্সে শার্প র্যালি কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে ডাউ জোন্স 0.50% ওপরে রয়েছে। আর যদি নাসডাকের কথা বলি, তো নাসডাক এখনো নিচেই রয়েছে, এটা 0.27% নিচে ট্রেড করছে। আর ভিডিও শেষে আরো একবার মনে করিয়ে দিই, আগামীকাল কিন্তু শেয়ার মার্কেট বন্ধ থাকছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।